হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবারও আরেকটা ডেইলি স্টাডির খুব গুরুত্বপূর্ণ অপিনিয়ন অ্যানালাইসিস করব। আজকের এই অপিনিয়নটার হেডলাইনটা হচ্ছে এডুকেশন নিডস ডিসাইসিভ অ্যাকশনস নট এমপ্টি প্রমিসেস। এখানে আমরা জানি এডুকেশন অর্থ কি? শিক্ষা। এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এটা এডুকেট থেকে এডুকেশন হয়েছে, ভার্ব থেকে নাউন হয়েছে। শব্দের পরে যদি টি থাকে সেটা সংযুক্ত করে নাউন গঠন করতে হবে। ওকে, নিডস প্রয়োজন আছে। নিড আমরা জানি নিড মডেল ভার্বও হতে পারে। আবার নিডের পরে নিড কখন মডেল ভার্ব হবে? নিডের পরে যদি আরেকটা মেইন ভার্ব থাকে তখন আমরা নিডকে মডেল ভার্ব বলবো। ওকে, নিডের পরে যেহেতু অন্য কোনো মডেল মেইন ভার্ব নাই, নিড নিজেই হচ্ছে মেইন ভার্ব এবং নিড এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে সেটাকে আমরা বুঝবো ভার্বের সিঙ্গুলার ফর্ম, কারণ এডুকেশন এটা হচ্ছে যে সিঙ্গুলার। এডুকেশন হচ্ছে যে একটা আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুসারে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। ওকে, ডিসাইসিভ অ্যাকশনস, যেটা ডিসাইড থেকে ডিসাইসিভ। আমরা জানি ডিসাইড মানে হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা, স্থির করা, কার্যকর করা। এটার নাউন হচ্ছে যে ডিসিশন। আবার এই যে ডিসাইড থেকে ডিসিশন, ভার্ব থেকে নাউন, এবং এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসাইসিভ। শব্দের পরে আই ভি ই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাকশনস, যেটা পদক্ষেপ। এই যে অ্যাকশনস, এখন এটা ফ্লোরালে আছে, যেহেতু এটা নাউনের পরে এস বাই যুক্ত থাকলে ফ্লোরাল। আবার এদিকে বলেছি এস আছে কিন্তু এটাকে সিঙ্গুলার বলেছি কারণ এটা ভার্ব। তাহলে খুব একদম আমরা এভাবে মনে রাখতে পারি, ভার্বের শেষে এস বাই যুক্ত করলে সিঙ্গুলার, নাউনের পরে এস বাই যুক্ত করলে সেটা হচ্ছে দ্য ফ্লোরাল। এরপরে তাহলে শিক্ষার প্রয়োজন কার্যকরী পদক্ষেপ বলা হচ্ছে। নট এমপ্টি প্রমিসেস, শূন্য কোনো প্রতিশ্রুতি না বা খালি কোনো প্রতিশ্রুতি না। তাহলে বাক্যটাকে আমরা সম্পূর্ণ যদি অনুবাদ করতে চাই, শিক্ষার প্রয়োজন কার্যকরী পদক্ষেপ, শূন্য কোনো প্রতিশ্রুতি নয়। এই যে এখানে আমরা একটা ফিগার অফ স্পিচ পাচ্ছি সাহিত্যের, এই যে কার্যকরী পদক্ষেপ মানে পদক্ষেপে পরিপূর্ণ। আবার এখানে বলা হচ্ছে শূন্য প্রতিশ্রুতি, শূন্য পরিপূর্ণ। এই যে নিডস, এখানে হচ্ছে যে ট্রানজিটিভ ভার্ব, এটার পরে এটা অবজেক্ট আছে যেহেতু, তাই এটা ট্রানজিটিভ ভার্ব, এটা একটা অবজেক্ট যখন ফ্রেজ হয় তখন এটাকে নাউন ফ্রেজ বলা হয়। তাহলে এটাও নাউন ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, দুইটা ফ্রেজ পরস্পর বিপরীত। পরিপূর্ণ পদক্ষেপ, কার্যকরী পদক্ষেপ, এদিকে হচ্ছে শূন্য প্রতিশ্রুতি। তাহলে পরস্পর হচ্ছে একটা বৈপরীত্য ধারণা বা বিপরীত ধারণা। এটাকে আমরা বলবো অ্যান্টিথেসিস। অ্যান্টিথেসিস মানে দুইটা কথা, দুইটা ফ্রেজ, দুইটা ওয়ার্ডস, দুইটা ক্লজ যখন পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেটাকে বলা হয় অ্যান্টিথেসিস, বৈপরীত্য ধারণা। আচ্ছা যাই হোক, এটাকে আমরা বলতে পারি এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা এই যে সামান্য একটা হেডলাইনকে বিশ্লেষণ করতে আমি এখানে অনেক কিছু এনেছি। আমরা এভাবেই মানে সম্পূর্ণ এই কলামটাকে এভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে, যদি প্রয়োজন হয় যেটা প্রয়োজন হবে সেটা নোট করার চেষ্টা করবা। ওকে, এখন বলা হচ্ছে ডেজ বিফোর দ্য ইলেকশনস, ইলেকশনের পূর্বে। এই যে ইলাক থেকে ইলেকশন, তোমাদেরকে বলেছিলাম শব্দের পরে টি থাকলে নাউন যুক্ত করে নাউন করতে হবে, অর্থাৎ তাহলে ভার্ব থেকে নাউন হয়েছে। কেন এটা নাউন হয়েছে? ভার্ব রাখে না, কারণ বিফোর একটা প্রেপোজিশনের উপরে নাউন হতে হবে, এই জন্য আমি ভার্ব রাখতে পারবো না, তাই আমাকে ওয়ার্ডটাকে ফরমেশন করে নাউনে কনভার্ট করতে হয়েছে। তাহলে ইলেকশনের আগে বা ইলেকশনের পূর্বে প্রমিসেস, প্রতিশ্রুতি, অ্যাভাউন্ড মানে হচ্ছে পরিপূর্ণ। এখন ভার্বটা হচ্ছে যে সিঙ্গুলার, যেহেতু এস নাই, এটা ভার্ব, মেইন ভার্ব, কারণ সাবজেক্ট ফ্লুরাল বেঁধে, সাবজেক্ট ফ্লুরাল হলে ভার্বটা ফ্লুরাল। আচ্ছা যা হোক, এটা হচ্ছে যে ভার্ব, এটা হচ্ছে যে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের আগে এখানে যেটা আছে এটা একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটা কখনের কথা বলা হচ্ছে? প্রতিশ্রুতি পরিপূর্ণ থাকে কখন? ইলেকশনের আগে। হয় দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, সো এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, এরপরে দেখো দ্য এডুকেশন ফ্যাক্টর
শিক্ষার যে সেক্টরটা, ক্ষেত্রটা, হ্যাজ অলসো রিসিভড, এটা গ্রহণ করেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টু হ্যাভ ভার্বের পরে সর্বদা মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এখন এই যে অলসো শব্দটা এখানে অ্যাডভার্ব অর্থে ইউজ করা হয়েছে, আরও এখানে অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব থাকলে অ্যাডভার্ব ইউজ করলে এখানে দুইটা ভার্বের মাঝখানে ইউজ করতে হবে। এটাও একটা অ্যাডভার্বের সিকোয়েন্স, মাথায় রাখবা। ইটস কোঠা অফ ইলেকটোরাল প্রমিসেস, দেখো ইটস, ইহার, এই যে এটার মধ্যে ইট, এটা মানে হচ্ছে যে ইট ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, আর এই ইটস মানে হচ্ছে যে ইটের পসেসিভ ফর্ম, ইটের পসেসিভ ফর্ম ইটস মানে ইহার, এটাকে বাংলা আমরা করতে পারি ইহার। কোটা, ইহার কোটা অফ ইলেকটোরাল, আগে বলেছিলাম ইলেক্ট থেকে ইলেকশন, ভার্ব থেকে নাউন, এখন অ্যাডজেক্টিভ করেছে কারণ এখানে নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হয়, নির্বাচনী প্রতিশ্রুতি। তাহলে কি বলা হচ্ছে, শিক্ষার ক্ষেত্রটি ইহা গ্রহণ করে নির্বাচনের একটি প্রতিশ্রুতি কোটা হিসেবে। কথাটাকে আমরা বলতে পারি এটা একটা রাইটারই কিন্তু একটা মোখারি করেছে, বিদ্রুপ করেছে কথাটাকে। অর্থাৎ একটা রাইটার যখন কোনো কিছু লিখে, কোনো কিছুকে যখন লিখতে যায়, যে বিষয়টা লিখতে যায় সে বিষয় নিয়ে কোনো বাস্তবিক কোনো পদক্ষেপ দেখে নাই, কিন্তু বারবার যদি প্রতিশ্রুতি দেওয়া হয় কোনো পক্ষ থেকে, কিন্তু এটার কোনো রিয়েল কোনো রিফ্লেকশন পাওয়া যায় না, তখন রাইটার এটাকে উইটের পরিচয় দেওয়ার জন্য, মানে প্রচুর বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য, এটার বাস্তবতাটাকে তুলে ধরার জন্য একটু মোখারি করে, এটা একটা মোখারি করেছে। এটা বলা হয়েছে এই কারণেই, স্বাধীনতার 55 বছরও আমরা এখন শিক্ষার যে বাস্তবিক কোনো পক্ষ থেকে এখনও কিন্তু পদক্ষেপ আমরা দেখি না যেটা বিশ্বের সাথে আমরা ব্যালেন্স করতে পারি। যদিও পরবর্তী এখন যে ইলেকশনের আগে অনেক দল বিভিন্নভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, পরবর্তীতে দেখা যাবে কারো কতটুকু এটা যেটা ফাইনালাইজ করতে পারে। এই জন্য আমি এটাকে আমরা একটা বলতে পারি মোখারি বলতে পারি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে বাট 1% রিপোর্ট রিভিলস মানে প্রকাশ করা। এই যে এটা হচ্ছে দ্য ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করবা, ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা বের করবা। এটা যদি বের করতে পারি, একটা সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, অনেক কিছু, এটা সেন্টেন্সটা কি সিম্পল নাকি কমপ্লেক্স, কোনটা ক্লজ, কয়টা ক্লজ আছে, সব কিছু বের হয়ে যায়। শুধু আগে সর্বদা বিশ্লেষণ করার জন্য ভার্বটা খুঁজে বের করবা। তাহলে বুঝতে পারি যে 1% রিপোর্ট এটা সাবজেক্ট, নাউন ফ্রেজ, বাট এখানে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তখন এটা অ্যাডভার্ব হবে, তখন এটা আবার কোঅর্ডিনেটিং কনজাংশন হবে না। আচ্ছা, তাহলে এই যে 1% প্রতিবেদন প্রকাশ করে যে সিগনিফিক্যান্ট লেক, উল্লেখযোগ্য একটা ঘাটতি, লেক অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, লেকের পর অফ হবে, নিউ থিঙ্কিং নতুন চিন্তা, অ্যান্ড স্ট্রাকচারাল ইমাজিনেশন যেটা কাঠামোগত একটা উদ্ভাবন, ইমাজিনেশন মানে উদ্ভাবন। তাহলে স্ট্রাকচার থেকে স্ট্রাকচারাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, ইমাজিনেট থেকে ইমাজিনেশন, ভার্ব থেকে নাউন, ইন প্রিপেয়ারিং স্টুডেন্টস শিক্ষার্থীদেরকে প্রস্তুত করে তোলার জন্য। এই যে ইন আছে এটা একটা প্রেপোজিশন। টুর পরে আমরা জানি টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হবে B0, মানে ভার্বের বেস ফর্ম B0 বলতে। টু ছাড়া বাকি যত ধরনের প্রেপোজিশন আছে, যেমন ইন, ভাই, এরকম যত ধরনের প্রেপোজিশন আছে সবগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি। ফর আ ওয়ার্ল্ড একটা বিশ্বের জন্য, চেঞ্জ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নন ফাইনাইট ভার্ব। বিয়ন্ড প্রেপোজিশন ছাড়িয়ে যাওয়া যেটা, রিকগনিশন স্বীকৃতি। তার মানে পরিবর্তনশীল একটা বিশ্বকে ছাড়িয়ে যাওয়া, সীমানা অতিক্রম করা। অর্থাৎ এটা ভাবার্থে যদি আমরা ব্যবহার করি, ডিরেক্ট মিনিং হবে না এখানে, এটা হচ্ছে ইনডিরেক্ট। অর্থাৎ পৃথিবী এত বেশি পরিবর্তন হয়ে গিয়েছে যেটা হচ্ছে একদম চিন্তার বাইরে চলে গিয়েছে, এত বেশি বিকশিত হয়েছে পৃথিবী। তাহলে কি বলা হয়, মানে এইরকম একটা পরিবর্তনশীল পৃথিবীর জন্য আমাদের যে শিক্ষার্থীদেরকে প্রস্তুত করতে হবে এবং তাদের থাকতে হবে চিন্তা শক্তি এবং কাঠামোগত উদ্ভাবন শক্তি নতুন নতুন। কিন্তু আমাদের শিক্ষার্থীদের এটার প্রচুর ঘাটতি আছে, এখানে এভাবেই বলা হচ্ছে। আচ্ছা, বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই,
রিভিলস একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি। তাহলে একটা সাবজেক্ট পেয়ে গিয়েছি। এখন থিঙ্কিং এটা একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, নন ফাইনাইট ভার্ব। প্রিপেয়ার ইন প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, নন ফাইনাইট ভার্ব। চেঞ্জ ফার্স্ট পার্টিসিপল ফর্ম, নন ফাইনাইট ভার্ব। তাহলে কয়টা নন ফাইনাইট ভার্ব? একটা, দুইটা, তিনটা, কিন্তু একটা ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্স কি হবে, কয়টা ক্লজ আছে সেটা হিসাব করা হবে ফাইনাইট ভার্বের উপর। নন ফাইনাইট ভার্বের কোনো প্রভাব নাই। যতটা ফাইনাইট ভার্ব থাকে ততটা ক্লজ। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব বিদায় এত বড় সেন্টেন্স হওয়া সত্ত্বেও আমি বলবো যে এই সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স, মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব। প্রিয় শিক্ষার্থী, এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য ইলেকটোরাল প্লেজেস, প্রতিশ্রুতি। এই যে প্রমিসেসের সিনোনিম হচ্ছে দ্য প্লেজেস। এখানে আমি একটু কথা বলি। প্রতিশ্রুতিকে এখানে কমিটমেন্ট বলেছে, প্রমিসেস বলেছে, প্লেজেস বলেছে। কেন বলেছে? সেম না বলে ভিন্নভাবে কেন বলেছে, অর্থাৎ এগুলার সিনোনিম কেন ইউজ করেছে। একটা লেখা যখন আমরা লিখি, একটা সেন্টেন্সে যে শব্দটা ইউজ করেছি, অন্য আরেকটা সেন্টেন্সে এই শব্দের অর্থটা আমার প্রয়োজন, তখন আমি সেম ওয়ার্ডটা যদি ইউজ করি, তখন এটা লেখার একটা রিপিট হয় বারবার শব্দটা। তখন শব্দ চয়ন, শব্দের মাধুর্য, শব্দ অলঙ্কার লেখার মধ্যে একটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই সেম শব্দের প্রয়োজন হলে একই শব্দ ইউজ না করলে সিনোনিম ইউজ করতে হবে। তখন শব্দ অলঙ্কার বেড়ে যায়, লেখাটা খুব শব্দের দিক দিয়ে খুব ভার্বোস হয়, শব্দবহুল হয়, এবং এটা একটা ইনফরমেটিভ লেখা, শব্দ অলঙ্কার পাওয়া যায় এটার মধ্যে। তখন এক্সামিনার এটাকে খুব ভালোভাবে দেখে ভালো নাম্বার দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, এই জিনিসটা তোমাদেরকে শেখালাম কেন সিনোনিম ইউজ করতে হবে। তাহলে নির্বাচনে যে প্রতিশ্রুতি, সামারাইজ ফার্স্ট পার্টিসিপল, যে সারসংক্ষেপ যদি করা হয় ইন দ্য রিপোর্ট, বিভিন্ন প্রতিবেদনের মধ্যে, অর্থাৎ সকল দলের নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো এখানে সংক্ষেপে বলা হয়েছে, রাইটার বলেছে। আমরা এখনো ফাইনাইট ভার্ব পাইনি। এই যে ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি, ইনক্লুডস, ভার্বের সিঙ্গুলার ফর্ম অন্তর্ভুক্ত করা। তাহলে দেখো, ফাইনাইট ভার্ব যদি পেয়ে যাই, একদম এই যে এটাই হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কারণ ফাইনাইট ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। সাবজেক্ট যখন একাধিক ওয়ার্ড হয় সেটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। আবার দেখো, যদি লক্ষ্য করো তোমরা আরেকটা বিষয়, এতটুকু পর্যন্ত আমি নাউন ফ্রেজ বলেছি কারণ এতটুকু পর্যন্ত সাবজেক্ট, কিন্তু আবার যদি এটাকে বিবেচনা করি সেটা আমাকে বলতে হবে পার্টিসিপল ফ্রেজ, এবং এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ এটা পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখো, ফ্রেজ কোনটা কি হবে সেটা সম্পূর্ণ আন্ডারলাইন করার উপর ভিত্তি করবে। ফুল বিবেচনা করলে নাউন ফ্রেজ, এতটুকু বিবেচনা করলে সেটা অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ এক ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওকে, যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। বি এন ফিস, বি এন ফির, তাহলে বি এন ফি থেকে এখানে বি এন ফির র যুক্ত হচ্ছে। এটা একটা ষষ্ঠী বিভক্তি। বাক্যের কোনো ওয়ার্ডের পরে যদি র থাকে বুঝে নিতে হবে সেটাকে অ্যাপোস্ট্রফি এস বলা হবে। অর্থাৎ বিএনপির কমিটমেন্ট, কমিট থেকে কমিটমেন্ট, ভার্ব থেকে নাউন, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতিপত্র, অর্থাৎ বিএনপির প্রতিশ্রুতিপত্র। এই যে এটাকে আমরা আবার এভাবে বলতে পারি অফের মাধ্যমে, কমিটমেন্ট, কমিটমেন্ট অফ বিএনপি, বিএনপির কমিটমেন্ট বলতে পারি, এভাবে বলতে পারি। তাহলে অ্যাপোস্ট্রফি এস এর মাধ্যমে সেটা র যেমন বলা যায়, আবার সেই রকে অ্যাপোস্ট্রফি এসকে সেটা আবার অফের মাধ্যমে কিন্তু আমরা গঠন করতে পারি ফ্রেজটাকে। আচ্ছা, বিএনপির প্রতিশ্রুতিটা কি? তাহলে দেখো, টু অ্যালোকেট, বরাদ্দ দেওয়া, টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। অ্যালোকেটের নাউন হচ্ছে দ্য অ্যালোকেশন। এখানে ভার্ব কেন? কারণ টু এর পরে বেস ফর্ম হয়, নাউন হয় না। 5% অফ জিডিপি, জিডিপির 5% শিক্ষার জন্য বরাদ্দ দেওয়া, টু এডুকেশন, শিক্ষার জন্য। তাহলে তাদের প্রথম প্রতিশ্রুতি এটা। এটাকে বলতে পারি আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ। এরপরে দেখো, প্রমোট রিসার্চ, প্রমোট করা, এগিয়ে নিয়ে যাওয়া, গুরুত্ব দেওয়া, রিসার্চ যেটা গবেষণা অ্যান্ড নলেজ সেন্ট্রিক এডুকেশন, গবেষণা এবং জ্ঞান কেন্দ্রিক শিক্ষা প্রমোট করা, উইথ এ ফোকাস, এমন একটা বিষয়ের উপরে, অন দ্য মাদার টাং, মাতৃভাষা ভিত্তিক, মানে মাতৃভাষা ভিত্তিক গবেষণামূলক জ্ঞানভিত্তিক শিক্ষাকে ওরা প্রমোট করবে, ওদের সেকেন্ড প্রতিশ্রুতি। এখানে দেখো, এই যে এই শব্দটার নাউন হচ্ছে যে সেন্টার, সেন্টার,
সেন্টার থেকে সেন্ট্রিক, নাউন থেকে অ্যাডজেক্টিভ। কেন করা হয়েছে সেটা তোমাকে বুঝে নিতে হবে। আমি অনেকবার বলেছি এই যে এডুকেশন নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়, এই জন্য নাউন থেকে অ্যাডজেক্টিভ করেছে। ওদের থার্ড প্রতিশ্রুতি কি বিএনপির? অ্যান্ড এম্পাসাইজ, গুরুত্ব দেওয়া, ভার্বের বেস ফ্রম, লার্নিং। থার্ড ল্যাঙ্গুয়েজ, শিক্ষার জন্য আরেকটা ভাষাকে, তৃতীয় ভাষাকে গুরুত্ব দেবে। ফর দ্য এক্সপ্যান্ডিং জব মার্কেট, এক্সপ্যান্ডিং মানে যেটা এনলার্জিং, এনহ্যান্সিং, যেটাকে বলা হয় প্রসার করার জন্য, জব মার্কেটে প্রসারণের জন্য তারা তৃতীয় ভাষাকে গুরুত্ব দিবে শিক্ষার উপর। তার তিনটা প্রতিশ্রুতি তারা দিয়েছে। এখানে একটা বিষয় দেখো, আমরা একটা গ্রামারের একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা গ্রামারের রুলস পাচ্ছি, খেয়াল করো। এই যে টু প্লাস মূল ভার্বের বেস ফ্রম, এখানেও কিন্তু বেস ফ্রম, অর্থাৎ এখানেও টু থাকা মানে কমা দিয়ে এখানে টু আছে মনে করতে হবে, অর্থাৎ এটা টুটা কিন্তু এখানে উজ্জু আছে। এরকম যখন উজ্জু থাকবে তখন এই সমস্ত ইনফিনিটিভকে বলা হয় জিরো ইনফিনিটিভ, এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ, এটাকে বলা হয় স্প্লিট ইন ইনফিনিটিভ, স্প্লিট ইন ইনফিনিটিভ বলা হয়, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ। আচ্ছা যা হোক, তাহলে এটাও একটা ইনফিনিটিভ ফ্রেজ। আবার দেখো, আবার এখানেও এটাও একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এই যে বাক্যের সমান্তরাল, এটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার, বাক্যের সমান্তরাল। তাহলে আমরা কি শিখেছি? এরকম এই যে কমা দিয়ে যখন সেম ফ্রেজ, সেম ক্লজ, সেম পার্টস অফ স্পিচ দিলে সেটাকে বলা হয় প্যারালাল স্ট্রাকচার। যেমন এটা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এটা বাক্য কখন প্যারালাল স্ট্রাকচারটা ভেঙে দিবে? যদি এটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা ইনফিনিটিভ ফ্রেজ, কিন্তু এখানে যদি এম্পাসাইজিং দেয়, এম্পাসাইডস দেয়, পাস্ট পার্টিসিপল ফর্ম বা বার প্লাস আইএনজি দিলে তখন এটা ইনফিনিটিভ থাকে না, তখন বাক্যটা গ্রামেটিক্যাল ভুল, কারণ এখানে প্যারালাল স্ট্রাকচার থাকে নাই। আচ্ছা, এরপরে আমরা এখন দেখলাম বিএনপিটা। এখন জামাত ইসলামী, জামাত ইসলাম, জামাত ইসলাম ইজ প্রপোজাল, এই যে ভার্ভ থেকে নাম, প্রপোজ থেকে প্রপোজাল, ফর ইন্টারেস্ট, ফ্রি লোন, সুদমুক্ত ঋণ, ফর ম্যারিটোরিয়াস স্টুডেন্টস, মেধাবী শিক্ষার্থীদের জন্য, ম্যারিট নাউন, এটার অ্যাডজেক্টিভ ম্যারিটোরিয়াস, তাদের প্রথম প্রতিশ্রুতি। জামাত ইসলামের কি এরপরে কি? স্কলারশিপ টু স্টাডি অ্যাব্রড, বিদেশে পড়াশোনার জন্য বৃত্তির ব্যবস্থা করা, স্কলারশিপের ব্যবস্থা করা। টু স্টাডি হচ্ছে দি ইনফিনিটিভ। অ্যান্ড থার্ড মার্জার, মার্জার মানে একত্রীকরণ করা, গেট টুগেদার, যেটাকে আমরা বলি, যেটা কয়েনসাইড। এই যে কয়েনসাইড মানে হচ্ছে একটা সিনোনিম, কয়েনসাইড মানে হচ্ছে একত্রীকরণ করা। তাহলে অফ তিনটি প্রমিনেন্ট, বিখ্যাত উইমেন্স কলেজেস, মহিলাদের আছে, মহিলাদের কলেজকে টু ফর্ম, গঠন করা। এই যে এখানে একটা কনফিউশন থাকে তোমাদের মধ্যে, ফ্রম মানে হতে, থেকে, ছেয়ে, এটা একটা প্রেপোজিশন, আর এখানে এটা বলা হচ্ছে দ্য ফর্ম, এটা ভার্ব, মনে রাখবা, কনফিউজড ওয়ার্ড। তাহলে ইনফিনিটিভ, গঠন করা। এই ন্যাশনাল উইমেন্স ইউনিভার্সিটি, ন্যাশন থেকে ন্যাশনাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, মহিলাদের জন্য একটি বিশ্ববিদ্যালয় গঠন করা। তাহলে তিনটি মহিলা কলেজকে, উইমেন্স কলেজকে একত্রিত করে জাতীয় একটি মহিলাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় গঠন করা, তাদের প্রতিশ্রুতি হচ্ছে এগুলো। এখানে আমরা এটা একটা প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি। জামাত ইসলামীর প্রপোজাল, এই যে এটাকে একটা নাউন ফ্রেজ, স্কলারশিপ টু স্টাডির একটা নাউন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। ওদের প্যারালাল স্ট্রাকচার নাউন ফ্রেজ দিয়েছে। ওদের প্যারালাল স্ট্রাকচার প্রত্যেকটা টু প্লাস মূল ভার্বের বেস ফ্রম, প্রত্যেকটা টু প্লাস মূল ভার্বের বেস ফ্রম। আর এখানে প্যারালাল স্ট্রাকচার কীভাবে বুঝেছে? প্রত্যেকটা দেখো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এখানে কোনোটাতে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয় নাই, এখানে কোনোটা ভার্ব দিয়ে শুরু হয় নাই, এই নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো প্যারালাল স্ট্রাকচারটা। এখন আসে এনসিপিএস, তাদের প্রমিস টু প্রায়োরিটাইজ, বাস্তবায়ন করা, শব্দের পরে আইএসি থাকলে এটা ভার্ব হবে। স্ট্যাম্প বাস্তবায়ন করা। ভোকেশন, যেটা পেশাগত শিক্ষা। অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, ভার্ব থেকে নাউন, উন্নয়নমূলক প্রজেক্ট বাস্তবায়ন করা। আচ্ছা, ওদের এই বিষয়গুলো আমরা দেখেছি। এরপর হচ্ছে
আইরনিক্যালি এই যে এটাকে শব্দটাকে এটা হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেটা আইরনি। আইরনি হচ্ছে একটা সাহিত্যের একটু খুব গুরুত্বপূর্ণ উপাদান। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে আইরনিক্যাল। এটা অ্যাডজেক্টিভের পর আবার এক্সট্রা এলওয়া যুক্ত করলে, অ্যাডজেক্টিভের পরে সচরাচর এলওয়া যুক্ত করলে অ্যাডভার্ব, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা, আইরনি বিষয়টা কি? কোনো একটা বিষয়কে রাইটার যখন খুব উইটের মাধ্যমে, উইট মানে কোনো কিছু একদম গভীর জ্ঞান প্রকাশ করা, বুদ্ধিমত্তা প্রকাশ করা, সেটাকে উইট বলা হয়। এরকম কোনো একটা বিষয়কে তার গভীর প্রজ্ঞতার পরিচয় দিলে কোনো কথার মাধ্যমে, এবং কথাটাকে মনে হবে এক ধরনের মুখারি, এবং যা বলা হচ্ছে তা কিন্তু নাই, কিন্তু এটার বিপরীত মনে করতে হবে, কিন্তু কথাটা কিন্তু একদম বাস্তব, এটাকে বলা হয় আইরনি। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ এখানে উনি রাইটার বলতে চেয়েছে তিনটা দলের প্রতিশ্রুতি উনি শুনেছে, শিক্ষাকে কীভাবে তারা আধুনিক শিক্ষা বাস্তবায়ন করবে বিশ্বের সাথে তাল মিলিয়ে। কিন্তু স্বাধীনতার 55 বছরেও কিন্তু অনেকগুলো গভর্নমেন্ট আসলেও কিন্তু আমরা সেটা দেখতে পারি নাই, এই জন্য এটাকে আইরনিক্যালি বলা হচ্ছে। আচ্ছা, উই স্টিল, আমরা এখনও নিড, প্রয়োজন। নিডের পরে সবসময় মনে রাখবা এখানে একটা গুরুত্বপূর্ণ রুলস, নিডের আগে যদি সাবজেক্ট হয়, যদি ব্যক্তিবাচক হয়, নিডের পরে কিন্তু ইনফিনিটিভ হবে। আবার নিডের আগে যদি এখানে যদি কোনো বস্তু হতো, নিডের পরে যেটা ভার্ব প্লাস আইএনজি হবে, এটা মাথায় রাখবা। দুইটা রুলস বলেছি, নিডের আগে যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় ইনফিনিটিভ, নিডের আগে যদি বস্তু হলে তাহলে নিডের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, উই স্টিল নিড, আমাদের এখনও প্রয়োজন, টু রিটারেট, পুনরাবৃত্তি করা, দ্য কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার, রাইট মানে অধিকার, কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশনাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, টু এডুকেশন, শিক্ষাকে একটা সাংবিধানিক অধিকার হিসেবে আমরা পুনরাবৃত্তি করা এখনও প্রয়োজন, অ্যাজ অ্যান ইলেকটোরাল স্লোগান, জাস্ট শুধুমাত্র সেটা নির্বাচনী স্লোগান হিসেবে, বাস্তবে কিন্তু ভিন্ন, এই জন্য এটাকে আইরনিক্যালি বলা হচ্ছে রাইটারের মতে। এখানে এই যে অ্যাজ আমরা জানি এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে না। যদি এটার পর একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব অর্থাৎ একটা ক্লজ থাকতো, তাহলে আমি বলতাম এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন যেহেতু এখানে একটা নাউন ফ্রেজ আছে, সো এটা হচ্ছে একটা, যেটা আমাদের একটা প্রেপোজিশন। ডিসপাইট, সত্য, নিয়ারলি 55 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। এই ডিসপাইট মানে সত্য, বিপরীত ধারণা, 55 বছর স্বাধীনতার সত্য হওয়া সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত এটা নির্বাচনী স্লোগান হিসেবে দেখতে পাই, এই জন্য এটাকে আইরনি বলেছে। আজকে এতটুক। তোমরা এভাবেই যদি কোনো বিশ্লেষণ করে পড়ো, আশা করি আমার মনে হয় খুব দ্রুত তোমরা একসাথে একটা অ্যানালাইসিস থেকে গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন, ফিগার অফ স্পিচ, লেখার একটা ফরমেশন, ফোকাস রাইটিং কোনটা কীভাবে প্রকাশ করবা, অনেক কিছু বিষয় উঠে আসে একটা পড়ায়। এই জন্য আমি বলবো ডেইলি স্টারের এই নিউজ পেপার অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের যে স্কিলটা ইমপ্রুভ করার জন্য। আজকে এতটুক। তোমাদেরকে বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওটা একটু শেয়ার করো, অন্যকে একটু দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।